আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 7 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার তোমাদের সাথে আমার ক্লাস। আমি তোমাদের ইংলিশ নিব। তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বইটি হাতে নিয়ে নাও, কলম খাতা সবকিছু নিয়েই রেডি হও। আমরা মডেল কোশ্চেন 11 করছিলাম, তাই না? গত ক্লাসে আমরা মডেল কোশ্চেন 11 এর 3 এর AB করেছি। তার ধারাবাহিকতায় তার পরের অংশটাই আমরা আজকে করব, নাম্বার 4 এবং নাম্বার 5। ঠিক আছে, তাহলে তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বই ওপেন করো, পেজ নাম্বার 431। মডেল কোশ্চেন 11, মডেল কোশ্চেন 11, পেজ নাম্বার 431। ওকে, আচ্ছা আমরা কি করব আজকে? নাম্বার 4। দেখো তোমাদের বইয়ে তোমরা ফলো করো, তোমরা জানো যে নাম্বার 4 এ তোমাদের উপরের বক্সে 10টি ওয়ার্ড দেওয়া থাকে এবং নিচে 10টা লাইন দেওয়া থাকে এফবি গুলো পূরণ করার জন্য। তার উপর থেকে আমরা উপরের বক্সে যে ওয়ার্ড গুলো আছে সেখান থেকে আমরা উপযুক্ত শব্দটা নিয়ে নিচের এফবি গুলো পূরণ করব। ঠিক আছে, দেখো তোমাদের এখানে কি কি ওয়ার্ড আছে? পাস্ট, টাইম, born, মক্তব, became, education, assistant, examination, first, degree। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখন নিচের লাইনগুলো পড়ব এবং এফবি গুলো কমপ্লিট করব। আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বোর্ডে লিখে দিব, আর পুরো লাইন ধরে একটা প্যাসেজ আকারে এফবিটা আছে, পুরোটা আমি পড়ে দিচ্ছি এবং 4 নাম্বার এফবি এবং উত্তরগুলো আমি লিখে দিচ্ছি। A B C D E F G H I J। ওকে, আচ্ছা দেখো খেয়াল করো, আব্দুল কাশেম ফয়জুল হক was dash in 1872 at Shaturia in Borishal। তাহলে আমরা কি লিখবো এখানে? হক ওয়াজ বর্ন, এখানে আসবে বর্ন, তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, দেয়ার হি রিসিভড হিজ প্রাইমারি ড্যাশ ইন আ ভিলেজ ড্যাশ। এখানে দুইটা খালি ঘর আছে, ফার্স্টে আমরা বসাবো হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশন। প্রথমে আসবে এডুকেশন, তার প্রাথমিক শিক্ষা। হ্যাঁ, তারপর নেক্সটে বলেছে ধরো প্রাইমারি এডুকেশন ইন আ ভিলেজ মক্তব, এখানে আসবে মক্তব। গ্রামের যে স্কুল আছে সেগুলো কি মক্তব বলা হয়। সেই মক্তবে সে লেখাপড়া করেছেন, তিনি লেখাপড়া করেছেন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন স্ট্যান্ডিং ড্যাশ ইন দ্য ঢাকা ডিভিশন ফ্রম বরিশাল জিলা স্কুল। তার এখানে আমরা লিখবো এন্ট্রান্স এক্সামিনেশন স্ট্যান্ডিং ফার্স্ট, তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, ফার্স্ট। ওকে, নাম্বার ই, in 1893 he passed the BSc dash obtaining honors in chemistry, physics and mathematics from the Presidency College, কলকাতা। মানে আমাদের ইতে হবে এক্সামিনেশন, BSc examination, examination। এবার আমরা নেক্সট লাইনে চলে যাই। He took his MSc dash in mathematics in 1895, MSc degree, এখানে হবে ডিগ্রি। ওকে, সে 1895 সালে 1895 এ সে MSc ডিগ্রি অর্জন করে। He dash BA examination with distinction in 1897, 1897 এ সে he passed, এখানে হবে passed, BA পাস করেন, passed, পিটা ছোট হাতের হবে, স্মল লেটার, passed। ওকে, he enrolled himself in the Kolkata High Court as an assistant,
as an assistant to স্যার আশুতোষ মুখার্জি। ঠিক আছে, তিনি হাইকোর্টে আশুতোষ মুখার্জির অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কাজ করেন। নেক্সট হচ্ছে হি ড্যাশ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন 1906 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বিকেম এখানে হবে বিকেম। ওকে, he became a deputy magistrate in 1906. In 1913 he became an elected MCC for the first time. ওকে, এখানে ফুল স্টপ। তাহলে আমরা কি কি পেলাম ওয়ার্ডগুলো খেয়াল করো। নাম্বার এ বর্ন, বি এডুকেশন, সি মক্তব, ডি ফার্স্ট, ই এক্সামিনেশন, এফ ডিগ্রি, জি পাস্ট, এইচ অ্যাসিস্ট্যান্ট, আই বিকেম, জে টাইম। ঠিক আছে, নাম্বার 4 এর পর এখন আমরা চলে যাব নাম্বার 5। নাম্বার 5 এ তোমরা জানো একটা টেবিল দেওয়া আছে এবং টেবিলের সেন্টেন্স গুলোকে আমাদের ম্যাচিং করতে হয়। বাম পাশের লাইনের সাথে ডান পাশের লাইনগুলো আমাদের ম্যাচিং করতে হয়। ঠিক আছে, আমি ম্যাচিং গুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। নাম্বার 5, আচ্ছা দেখো কি দিয়েছে। ফার্স্ট একটা বাম পাশের অংশটা আমরা আগে লিখি। 1 নাম্বার কি বলেছে, দে আর লিভড। বাম পাশের ফার্স্টেরটা হচ্ছে দে আর লিভড। তাহলে এর সাথে আমাদের ডান পাশে কোন অংশটা মিলবে, এ কাউ হার্ড ইন আ ভিলেজ। ডান পাশ থেকে আমরা নিব এ কাউ হার্ড ইন আ ভিলেজ। কাউ হার্ড মানে কিন্তু রাখাল, যে গরু দেখাশোনা করে, দেখাশোনার দায়িত্বে থাকে, তাকে কাউ হার্ড বলা হয়। নাম্বার 2 বলেছে ইন দ্য মর্নিং হি ওয়েন্ট আউট। ইন দ্য মর্নিং হি ওয়েন্ট আউট। এবার আমরা ডান পাশ থেকে এটার সাথে মিলবে ওয়েন্ট আউট উইথ হিজ হার্ড অফ কাউস। উইথ হিজ হার্ড অফ cows. ঠিক আছে, নাম্বার 3 he took the cows to a field. He took the cows to a field. এখন আমরা ডান পাশের থেকে মিলাবো near a railway bridge. Near a railway bridge. Number 4, the cows were grazing. The cows were grazing. এবার আমরা ডান পাশ থেকে নিব in the field. In the field. Number 5, last one, আর একটাই বাকি আছে, সেটাই এখানে আমরা লিখে দেব। And the cows herd and the cow herd was walking along the railway track. Along the railway track. Okay, তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম। নাম্বার 1, there lived a cowherd in a village. Number 2, in the morning he went out with his herd of cows. Number 3, he took the cows to a field near a railway bridge. Number 4, the cows were grazing in the field. 5, and the cowherd was walking along the railway track. ঠিক আছে, তাহলে আমরা 3B কমপ্লিট করলাম, সরি আমরা নাম্বার 4 কমপ্লিট করলাম এবং 5 কমপ্লিট করলাম। আর নাম্বার 6 তে তোমরা জানো 10টা সেন্টেন্স দেওয়া থাকে এলোমেলো ভাবে, সেগুলো আমাদের রিঅ্যারেঞ্জ করতে হয়। এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে। ঠিক আছে, তোমরা এটা বাসায়
নিজেরা ট্রাই করবে। তাহলে তোমাদের আজকে কাজ হলো, আমি হোমওয়ার্কটা লিখে দিচ্ছি, লিখে নাও সবাই। হোমওয়ার্ক মডেল কোশ্চেন 11 এর নাম্বার 4, 5, 6 ডু HW। ওকে, তাহলে আজকে আমাদের মডেল কোশ্চেন 11 কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা মডেল কোশ্চেন 12 এর নতুন অংশ নিয়ে, নতুন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে আজকে আমার ইংলিশ ক্লাস এই পর্যন্তই। এরপরে তোমাদের বাংলা ক্লাস হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিস অনেক ভালো আছি। এখন আমরা বাংলা ক্লাস করব। বাংলা আজকে আমরা পদ্য ক্লাস করব। সবাই বাংলা বইটি নিয়ে রেডি হয়ে যাও। গত ক্লাসে আমরা যে গদ্য যে ক্লাসগুলি করেছিলাম, নিশ্চয়ই এই পড়াগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। প্রতিদিনের পড়া তোমরা যদি প্রতিদিন মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে তোমাদের আর পড়া বেঁচে থাকবে না, এবং অতিরিক্ত পড়াও মনে হবে না যে খুব বেশি পড়া একসাথে জমে গেছে, আমরা পড়তে পারছি না, এরকম মনে হবে না। আচ্ছা, আজকে আমরা পদ্য যে পড়াটি পড়বো, যে পদ্যটি পড়বো তার নাম হচ্ছে গরবিনী মা জননী। পদ্যটির নাম কি? গরবিনী মা জননী। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই পদ্যটি খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে তোমাদের 89 থেকে 93। 89 থেকে 93 পেজের গরবিনী মা জননী। প্রথমে আমাদেরকে এই কবিতাটি খুব ভালো করে পড়তে হবে। কবিতাটি পড়লে আমরা জানতে পারবো কি সম্পর্কে? দেশপ্রেম সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? দেশপ্রেমের চেতনাবোধ সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, তারপর আমাদের চলে যেতে হবে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতিতে। কবি পরিচিতিতে আমাদের কি জানতে পারবো? কবি পরিচিতিতে আমরা কবির সম্পর্কে জানতে পারবো, তার কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। এই কবিতাটির কবির নাম কি? কবির নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। পাঠ পরিচিতি, কবি পরিচিতি পড়ার পর আমরা চলে যাব আমাদের 1 নম্বরে। 1 নম্বরে আমাদের কি দেয়া আছে? ওয়ার্ড মিনিং দেয়া আছে। ওয়ার্ড মিনিং কি আছে দেখো? পূর্ণবর্তী। তোমরা সবাই বইটা খেয়াল করো একটু, আমরা একটু ওয়ার্ড মিনিং গুলি পড়বো। পূর্ণবর্তী, পূর্ণবর্তী কথাটির অর্থ হচ্ছে পূর্ণ ভাব ভালো কাজ করেন এমন নারী। পূর্ণ বা পূর্ণ মানে হচ্ছে ভালো, হ্যাঁ, পূর্ণ বা ভালো কাজ করেন এমন নারী। আচ্ছা, এরপর আছে দেখো, মরণ মারের দণ্ড। মরণ
মারে দণ্ড, তার মানে হচ্ছে মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। আচ্ছা, এরপর কি আছে দেখো, এরপর আছে ছাপানো। ছাপানো, ছাপানো মানে কি? ছাপানো মানে হচ্ছে রং। আচ্ছা, এখানে ছাপানো মানে হচ্ছে রাঙানো, ঠিক আছে? এখানে ছাপানো মানে হচ্ছে রাঙানো, রাঙানো বা রং। আচ্ছা, এরপর হচ্ছে উজ্জ্বল। উজ্জ্বল, হ্যাঁ, উজ্জ্বল মানে হচ্ছে উজ্জ্বল শব্দটির উজ্জ্বল, উজ্জ্বল শব্দটি কোমল রূপ। কোমল রূপ। তাহলে দেখো আমরা কি কি শব্দ শিখলাম এখান থেকে। পূর্ণবতী, পূর্ণ বা ভালো কাজ করেন এমন নারী। মরণ, মারের দণ্ড মানে মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। ছাপানো, এখানে ছাপানো মানে রাঙানো বা রং। উজ্জ্বল, উজ্জ্বল মানে হচ্ছে উজ্জ্বল শব্দটির কোমল রূপ। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের অনুশীলনী টিএমএ, ঠিক আছে? টিএমএ আনসারগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, তোমরা সবাই বোর্ডেতে দাগিয়ে নাও। দেখো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে হচ্ছে মায়ের আঁচল কোণে কি লেগে আছে? ছেলের বুকের রক্ত। 1 নম্বরের আনসার হবে গ নাম্বার। আমি আনসার তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে একটু বইতে দাগিয়ে নাও। পেজ নাম্বারটা আমি আবার একটু লিখে দিচ্ছি। পেজ নাম্বার 92 থেকে 93। একের হচ্ছে গ। 2 নম্বর হচ্ছে গরবিনী মা জননী কবিতায় দুর্ভাগী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে? ঘ নাম্বার। যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের কথা বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, 3 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে এটার আনসার হবে তোমাদের গ নাম্বার। মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করে দুর্বিপাকে। আচ্ছা, 4 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে, এটার আনসার হবে ঘ নাম্বার, ঠিক আছে? ঘ নাম্বার কি আছে? আত্মত্যাগে। আচ্ছা, এরপর আছে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্ন দিয়ে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে। আমরা সবাই জানি অনুচ্ছেদ থেকে আমাদের আনসারগুলি লিখতে হয়। এখানে প্রশ্নগুলি আমি একটু করে দিচ্ছি, তোমরা আনসারগুলি খুব ভালো করে বাসায় মুখস্থ করে ফেলবে। সন্ধ্যার দুপুর মার পায়ে কি বাজে? আচ্ছা, রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? সাজেদের মাধ্যমে গরবিনী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? ব্যাখ্যা কর, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে আজকে বাংলা আমার এই পর্যন্তই ক্লাস। বাসায় তোমরা অবশ্যই খুব ভালো করে বেশি করে পড়াশোনা করবে, ঠিক আছে? আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।